নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা নিজেদের জন্য সময় বের করতে পারবো, সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে পারবো। চলুন তাহলে টিপসটি দেখে নিই। গরমকালে আমরা দুধ যতই খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রাখি না কেন, দেখা যায় দুধটা ফ্রিজে না রাখলেই নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে রেখে বাচ্চাদেরকে ঠান্ডা দুধ খাওয়ানোও যায় না। তাই কিভাবে কি দিলে দুধটা আমাদের একটু নষ্ট হবে না, সে 7-8 ঘন্টা জাল দেওয়ার পর বাইরে রেখে দিতে পারবো। এখানে আমি নিয়ে নিয়েছি মধু। আরও একটি টিপস শেয়ার করব। আমরা যখন ডাইরেক্ট চামচের মধ্যে মধু ঢোকাই, চামচের গায়ে বেশ কিছুটা মধু কিন্তু আমাদের লেগে যায়। সেই মধুটা প্রয়োজন না হলেও আমাদের কিন্তু ইউজ করতে লাগে। তাই চামচের গায়ে সামান্য পরিমাণে সরিষার তেল নয় একটু ঘি লাগিয়ে তারপর যদি মধু তুলি, তাহলে কিন্তু মধু চামচে একটু লেগে থাকবে না। যতটা প্রয়োজন ততটাই আমরা ইউজ করতে পারবো, কারণ চামচটা তেল লাগানোর কারণে পুরোপুরি কিন্তু পরিষ্কার থাকবে। দেখুন আমি 1 ফোঁটা মধু দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালো করে মধু দিয়ে মিশিয়ে নেব। এবার দুধটাকে যদি আমরা জাল দেওয়ার পর 7-8 ঘন্টা রেখে দিই, এই জাল দেওয়া দুধ একটু নষ্ট হবে না, কাটবেও না। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা শসা। গ্রেটারের সাহায্যে আমি শসাটাকে এইভাবে 1 থেকে 1.5 চামচ মতো শসা গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে শুধু শসার রসও ইউজ করতে পারেন, কিংবা এই গ্রেট করা শসাটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ কিংবা 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। সেই সঙ্গে আমি এখানে দিয়ে দেব খুব ভালো করে মেশানোর পর আর একটি উপকরণ দেব, সেটা হলো মধু। এখানে আমি নিয়ে নেব 2 ফোঁটা পরিমাণ, দেখুন মধু আমি নিয়ে নিচ্ছি। এবার মধু, দুধ আর এই শসা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব? প্রচণ্ডই তো গরম পড়ে গেছে। আমরা যারা রোদ্রে যাতায়াত করি প্রত্যেক দিন, তারা দেখা যায় যে রোদ্রের কারণে অতিরিক্ত আমাদের মুখে, হাতে, পায়ে একেবারে লালচে লালচে দাগছোপ পড়ে যায়। এমনকি অনেক সময় দেখা যায় মেচেদার মতো লাল লাল হয়ে যায়, জ্বালাও করতে থাকে, ধীরে ধীরে ট্যান পড়ে যায়। তাই আমরা যদি প্রত্যেক দিন এরকমভাবে একটি মিশ্রণ তৈরি করে আমাদের মুখে, হাতে, পায়ে লাগাতে পারি, তাহলে আরাম পাবো, লাল লাল ভাব হবে না, এমনকি আমাদের মুখ থাকবে পরিষ্কার, সতেজ, উজ্জ্বল। 1-2 মিনিট রেখে দেবেন, তারপর মুখটা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। দেখবেন কতটা ফ্রেশ মনে হয় মুখটা, এমনকি কোনো রকম মেচেদার দাগ, ট্যান কিচ্ছু থাকবে না, মুখ থাকবে পরিষ্কার, ফর্সা। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো অনেক সময় দেখা যায় রাত্রে যখন মশারি টানিয়ে আমরা ঘুমাই, আমাদের হাত পা কোনো কারণে হয়তো মশারির সঙ্গে টাচ লেগে যায়। আর মশারির সঙ্গে টাচ লেগে গেলে দেখা যায় সেই মশা, বাইরে থাকা মশা আমাদের হাত পায়ে কামড়ে দেয়। অনেক সময় বাচ্চাদের তো গোটা গোটাও করে দেয়, লাল লাল। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের অ্যান্টিসেপটিক সাবান আছে, লাইফবয় নয় ডেটল সাবান নিয়ে, শুকনো সাবান ভেজাবেন না বা দরকারও নেই। এইভাবে শুকনো সাবান মশারিতে যদি একটু ডলে দিতে পারেন, এর গন্ধে কিন্তু মশারি টানানোর পর মশারির বাইরের আশেপাশেও মশা একটিও থাকবে না। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চারা সকালে স্কুলে যায়, ছোট বাচ্চারা বা বড়রা যেই হোক না কেন, এই শার্টের বোতাম লাগাতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। আর যদি বোতামের ঘাটটা ছোট হয় তখন কিন্তু বিরক্তও হয়। আর সেক্ষেত্রে একটি সেফটি পিনের সাহায্য নিতে পারেন। সেফটি পিনের সাহায্যে খুব দ্রুত আপনারা যে কোনো ছোট ঘাটের বোতামও আটকে নিতে পারবেন। দেখুন যে বোতামের ঘাটের মধ্যে সেফটি পিনটা এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর বোতামের মধ্যে সেফটি পিনটা এইভাবে ঢোকাতে হবে। তারপর সেফটি পিনটা এইভাবে ঘাট থেকে বের করলেই কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যেই বোতাম লাগিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদেরকে যদি এইভাবে শিখিয়ে দেন, বাচ্চারাও কিন্তু তারা নিজেদের কাজটা এইভাবে দ্রুত শেষ করতে পারবে। তাহলে আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে দেবে। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সাবানের টুকরো। আমাদের বাড়িতে যখন সাবান শেষ হয়ে যায়, টুকরো সাবানগুলো কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। আর এখানে নিয়েছি একটি মোজা। এটা কিন্তু নতুন মোজায়, আরেকটা মোজা হারিয়ে গেছিলো, এই মোজাটাকে আমি ব্যবহার করি। খুব ভালো করে ধুয়ে
তারপর আমি এটাকে ইউজ করছি। এবার এই মোজার মধ্যে সাবানটা নিয়ে নিলাম। আমাদের বাড়িতে যেই ধরনের বেসিন আছে, সিঙ্ক আছে, এগুলো তো পরিষ্কার করার জন্য আমরা নানা ধরনের স্কচব্রাইট ব্যবহার করি, লিকুইড ব্যবহার করি, এটা অনেকটা দাম দিয়েও কিনে আনতে হয়। তা আমরা যদি এইভাবে ফেলে দেওয়া সাবানের টুকরোগুলো দিয়ে মোজার মধ্যে রেখে যদি বেসিন পরিষ্কার করি, কোনো রকম হারপিক বা স্কচব্রাইটের প্রয়োজনই পড়বে না। দেখতে পাচ্ছেন আমার বেসিনটা কি নোংরা হয়েছে। বন্ধুরা, এতটা কিন্তু নোংরা ছিল না, আমি আপনাদের পরিষ্কার করে দেখানোর জন্য 2-3 দিন পরিষ্কার করিনি। এইভাবে পরিষ্কার করলে বেসিনের যে স্টিলের কলটা থাকে না, সেই কলটার মধ্যেও কোনো রকম ক্র্যাক পড়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় নতুন স্কচব্রাইট দিয়ে আমরা এই ধরনের কলগুলো পরিষ্কার করলে দাগ পড়ে যায়, আর মোজাটা নরমও হয়, এদিকে আবার মোজা দিয়ে পরিষ্কার করলে পরিষ্কারও হয়ে যায়। দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি বেসিনটাকে ধুয়েও দেখাবো। মোজাটাকে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে চিপে নিতে হবে। তারপর কোনো আংটার সঙ্গে মোজাটাকে যদি এইভাবে ঝুলিয়ে রাখি, মোজাটাও শুকিয়ে যাবে, সাবানও শুকিয়ে যাবে। আর দেখুন জল দিয়ে ধোয়ার পর আমার বেসিনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। কোনো রকম হারপিক বা কোনো লিকুইড কিন্তু আমি ইউজ করিনি। আপনারা এইভাবেই কিন্তু আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কাজগুলোই সহজ হয়ে যাবে, আর সংসারের খরচাটাও একটু হলেও কম হবে। পরের টিপসটি দেখে নিই। পটলের সবজি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আর পটল ছাড়ানোর জন্য আমরা এইভাবে বটি বা ছুরি ব্যবহার করি। এইভাবে পটলের খোসা ছাড়ালে খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা পটল আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের নতুন যে তারের স্কচব্রাইটগুলো থাকে না, এই স্কচব্রাইটগুলো দিয়ে যদি এইভাবে আমরা একটু ডলতে থাকি, কয়েক সেকেন্ডের মধ্যে একটি পটলের ওপরের যে আস্তরণ বা খোসার ওপরের আস্তরণটা আমরা সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দরও পরিষ্কার কিন্তু হয়, সময়ও লাগে না। আর দেখুন এবার আমি পটলটাকে কেটে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে পটলটাকে কত সুন্দর পরিষ্কার করে নিতে পারলাম। ভাজার জন্য এরকমভাবে কিন্তু পারফেক্ট পটল আপনারা কেটে নিতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। গ্যাসের ওপর একটি পাত্রেতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, আর জলটাকে আমি একটু খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আইস ট্রে। গরমকালে কিন্তু আমাদের বরফ কম বেশি প্রত্যেকেরই খুব প্রয়োজন হয়। বরফ জল খাই, বরফের শরবত খাই, তা বরফ জমতে অনেকটা সময় লাগে। তাই আপনারা যদি হালকা একটু গরম জল করে নুন দিয়ে বরফ জমাতে দেন, আধ ঘন্টার মধ্যে দেখবেন আপনাদের বরফ কিন্তু জমে গেছে। সময়ও লাগবে না, এমনকি আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে লাগবে। অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। আমি এখানে 2টো রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি রসুনের অসাধারণ একটি টিপস শেয়ার করব, যেটা কিন্তু আমাদের বাড়ির খুব বড় একটি সমস্যার সমাধান হতে পারে। রসুনের এইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। 2টো কোয়া নিলেই হয়ে যাবে। এবার আমি কি করব, এখানে আমি নিয়ে নেব কিছু 2টো দেখুন লবঙ্গ, 2টো রসুন, কিছুটা নিম পাতা। এগুলোকে কি কাজে ব্যবহার করব? সবার প্রথমে হামালদিস্তার মধ্যে এখানে আমি 2টো লবঙ্গ আর 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এটাকে না খুব ভালো করে একটু থেতো করে নেব। আপনারা যদি প্রত্যেক দিন ইউজ করতে চান, অনলাইনে কিন্তু রসুনের পাউডার এমনকি লবঙ্গের পাউডার পাওয়া যায়, সেটা কিনে নিতে পারেন, তাহলে অত খাটনি করতে হবে না। এবার আমরা কি করব, এখানে একটি প্রদীপ নিয়ে নিয়েছি। প্রদীপের মধ্যে এই যে রসুন এর কোয়া আর লবঙ্গের কোয়া থেতো করে নিলাম, এটাকে প্রদীপের ঠিক মাঝখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব যে রসুনের খোসাটা ছিল না, খোসাটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম, সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূরের গুঁড়ো। দেখুন এইভাবে দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো ধুনো। যে কোনো দশকর্মার দোকানে আপনারা কিন্তু ধুনো পেয়ে যাবেন। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ নিমের তেল এইভাবে অ্যাড করে দিলাম। নিমের তেলটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এবার কি করব, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেশি হয়, একেবারে থাকা যায় না, দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, এদিকে আবার গরমেও খুব কষ্ট করতে হয়, তাই এইভাবে একটি প্রদীপ আপনারা ধরাবেন। দেখবেন যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ি থেকে মশা কিন্তু পুরোপুরি চলে যাবে। কারণ এটায় আমরা কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি। মা ঠাকুমাদের বহুদিনের পুরনো একটি ঘরোয়া টোটকা, একেবারেই প্রাকৃতিক। আর এটা ব্যবহার করার ফলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে না, যেগুলো মর্টিন কিংবা আমরা মশা মারার তেল ব্যবহার করলে হয়। এই পদ্ধতিটা অবশ্যই একবার হলে অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি দারুণ ফল পাবেন। পরের টিপসটি আমরা দেখে নিই।
আলু কম বেশি আমরা প্রত্যেকেই খাই, কিন্তু যখন আমরা সেদ্ধ করে আলুর খোসা ছাড়াই আর আলুগুলো গরম থাকে তখন মুশকিলে পড়তে হয়। কিছু সময় অপেক্ষা করতে লাগে আলুগুলোকে ঠান্ডা করার জন্য, না হয়তো ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে লাগে। ঠান্ডা জলে ভিজালে আলুর টেস্টটা নষ্ট হয়ে যায়, আর অনেক সময় ব্যস্ততার মাঝে অপেক্ষা করার সময় থাকে না। একটি কাঁটা চামচের সাহায্যে খুব সহজে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি দুটো কাঁটা চামচ নিয়েছি, একটি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে এইভাবে আটকে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখুন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে। আমার আলুটা কিন্তু একেবারেই গরম, প্রথমেই দেখেছেন আলুর থেকে ধোঁয়া বের হচ্ছে। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে আপনাদের একেবারে আলুতে কিন্তু হাত দেওয়ার প্রয়োজনই পড়বে না গরম আলুতে, আর আলুটাকে রাখারও প্রয়োজন পড়বে না ঠান্ডা করার জন্য। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কত অল্প সময়ের মধ্যেই আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। এই পদ্ধতিতে আমি আপনাদের দেখুন আরও একটি আলুর খোসা আমি এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি। আরও একটি পদ্ধতি আছে, যে পদ্ধতি কিন্তু আমরা খুব সহজেই গরম আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। আমাদের গরম আলুতে খোসা ছাড়াতে কোনো রকম কষ্টই এখন আর করতে হবে না। খোসাটাকে আমি এবার দেখুন এইভাবে বাইরে ফেলে দিচ্ছি। আমাদের বাড়িতে রুটি সেকার যেই ধরনের ছাঁকনিগুলো থাকে না, বা আমরা যেগুলোতে কোনো কিছু পুড়িয়ে থাকি, বেগুন পোড়া টোড়া করে থাকি, সেই স্ট্যান্ডটা আমি নিয়ে নিয়েছি। এই স্ট্যান্ডের ওপর আলুটাকে এইভাবে চেপে দেব। আর খোসাটা না এইভাবে যে নেট নেট হওয়ার কারণে খোসাটা কিন্তু ওপরেই আটকে থাকবে, আলুটা নিচে পড়ে যাবে। তারপর আলতো হাত দিয়ে এইভাবে আপনারা খুব সহজেই খোসাটাকে কিন্তু দেখুন ছাড়িয়ে নিতে পারছেন। তাহলে কত সহজেই আমরা কিন্তু গরম আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। আশা করছি ছোট্ট টিপসটি কাজে লাগবে। অনেক সময় আমরা আলু সেদ্ধ মাখি, আলুটা গরম থাকে, একটি চামচের সাহায্যেই কিন্তু আপনারা আলু সেদ্ধর জন্য আলুটাকে ম্যাশ করে নিতে পারেন, কিংবা গরম আলু এইভাবে ম্যাশ করে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনারাও বাড়িতে ট্রাই